আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। সেটা হচ্ছে, আমরা যেহেতু পরীক্ষা সামনে নেক্সট উইকে, আমরা নেক্সট উইকে পরীক্ষায় মোটামুটি যেটুকু আসবে সেইটুকু নিয়ে কথা বলি। আমাদের হোম মেনু এবং ইনসার্ট মেনু, মোটামুটি এর বাইরে আমরা এই এই পরীক্ষাতে চিন্তা করছি যে রাখবো না। মিড টার্মে শুধু এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই এক্সেল কি জিনিস এটা আপনারা সবাই জানেন। এক্স এক্স অ্যামাউন্ট অফ সেল, এটা স্প্রেডশিট যেখানে অসংখ্য সেল আছে। মাইক্রোসফটের একটি প্রোডাক্ট। এক্সেল এর মূল ফাংশনটা কি? এক্সেল কেন মূলত আমরা ব্যবহার করি? ক্যালকুলেশনের জন্য। এক্সেল এর যে ফাংশনগুলো আমরা ওয়ার্ডে করেছি, যেমন টাইপিং এবং অন্যান্য কাজ, প্রায় সবগুলো আমরা এক্সেলে করতে পারি। সেম কাজ আমরা এক্সেলে করতে পারি। আমরা ওয়ার্ডে না করে এক্সেলে কেন আসছি? ক্যালকুলেশনের জন্য। যে কাজগুলো আমরা এখানে যখন আমরা ওয়ার্ডে টেবিল ইনসার্ট করেছিলাম, আবার ওয়ার্ডের মধ্যে এক্সেল ওয়ার্কশিটও ইনসার্ট করা যায়, তাই না? তাহলে শুধুমাত্র এক্সেল কেন দরকার? কারণ এখানে আরো বিস্তারিত অনেক সেল আছে। যেহেতু আপনার টেবিল যখন আমরা ওয়ার্ডে ইনসার্ট করেছিলাম, তখন দেখা যাচ্ছে 10টা 12টা, বেশি নেওয়া যেত না, তাই না? কলাম আপনার লিমিটেড, কলাম 8টা বা 10টা কলাম। আমার যখন যদি 20টা কলাম দরকার হয়, তাহলে তো এক্সেল ছাড়া আমার অনেক বড় জায়গা আছে। এক্সেলের, আমরা তো যেহেতু সবাই অফিস 365 এর ফ্রি ভার্সনটা ব্যবহার করছি। ফ্রি ভার্সনে আমরা আহ, যেই যেই অপশনগুলো আছে, আর যে যাদের অ্যাপ ব্যবহার করেন, যদি পয়সা দিয়ে লাইসেন্স দিয়ে কার্ড থাকে, যার যার অফার আছে, যেমন যার যাদের লাইসেন্স আছে, লাইসেন্সের কিছু কিছু বেশি আছে। কোনো সমস্যা নেই, আমাদের পরীক্ষার পারপাসে এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। যে যে ফ্রি ভার্সনে যা আছে আমাদের পরীক্ষার জন্য, এগুলো যথেষ্ট। আরো যখন বিস্তারিত আপনারা বিভিন্ন আহ, কাজে যাবেন, অফিসিয়াল কাজে যাবেন, তখনই করবেন। আমরা আপনার ওখান থেকে মিল্ক টক করে বলেন, কারণ আপনার অরিজিনাল কথাটাই ভালো আসে, ওটা ডাবল হয়ে এখানে আসে। মিউট করলে ওই ওয়ার্ডটা রেকর্ডিং হবে না। আপনারা সাউন্ড কমাই দেন, আমাদের সাথে sound-টা আমাদের ভালো। ঘরে সাউন্ড কমাই দেন। এই যে নিচে স্পিকার, নিচে দেখেন এই যে স্পিকার আছে একদম, এই যে ডান ডান পাশে একদম নিচের দিকে, ওইখানে সাউন্ড কমাই দেন। বুঝছেন? আর শোনা যায়? ঠিক আছে, আপনারা হচ্ছে সাউন্ড কমাই দেন। কারণ আমি এর আগে ভিডিওগুলো যে করছি, আপনার রেকর্ডিং হচ্ছে? আমার রেকর্ডিং হচ্ছে। ও কথা আসে না রেকর্ডিং এ করলে। তো আপনারা আপনারা নিজেরাই মনে করেন বান্ধবীরা মিলে একটা ঠিক করেন। হুম। আপনি হোস্ট হন। হুম। বলেন হাই গাইস। একজন লিখছে হাই গাইস, আমি এখন কানাডা যাচ্ছি। হ্যাঁ, আপনারা আমার সঙ্গেই থাকুন, ক্লাস ক্লাস করা হবে, এই যে আপনারা সঙ্গে। বুঝছো, মমতি মানে সেই গানাজার মতো যাচ্ছে। মানে এইগুলাকে মানুষ এমন ভাবে দিছে, কাজের কাজ না নিয়ে অন্য কাজ করে। এখন ফকির গেছে, ঢুকে দিছে তাদের 500। হাই গাইস, আমি এই মাত্র 500 টাকা এক ভদ্রলোক দানবী আমাকে দান করলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সাথেই থাকুন, আর অপেক্ষায় আছি। আমরা যখন শীট শুরু করলাম, প্রথমে আমরা শিরোনামে কিছু একটা লিখলাম, আমাদের কোম্পানির নাম, কোর্সের নাম। পরীক্ষায় যদি এই ধরনের তথ্য আসে, অবশ্যই আপনারা প্রত্যেকটা শীট শুরু করবেন, প্রত্যেকটা ক্লাস, যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অবশ্যই কোম্পানির নাম অর্থাৎ ইডিপি এইগুলো দিয়ে শুরু করবো প্রত্যেকটা শীটের
মাথাটা এগুলো দিয়ে শুরু করবেন। ঠিক আছে? যদি এমনকি পরীক্ষার প্রশ্নের কথাটা লেখা নাও থাকে, বলে দিচ্ছে আগে থেকে, কারণ পরীক্ষা জানতে হবে যে পরীক্ষাটা কি হচ্ছে, কি বিষয় হচ্ছে। এবং কোর্স 101 অফিস ম্যানেজমেন্ট মিড টার্ম, এই শব্দটাকেও জুড়ে দিবেন, যে কোর্স 101 অফিস ম্যানেজমেন্ট মিড টার্ম। এখন আমাকে বলেন যে আমি এখন মিড টার্ম কোথায় লিখবো, কিভাবে লিখবো? আপনারা আমাকে সাজেশন দেন, মিড টার্ম লেখার তো জায়গা নাই এখানে। ইন দা সেল, অন দা সেল, এবং অনেক পদ্ধতিতে শিখাইছিলাম যে কিভাবে রিডিং করতে হয়। কানিজ আপু আমাকে পরামর্শ দেন যে কিভাবে আমি এখন এই এখানে যে কোর্স 101 অফিস ম্যানেজমেন্ট মিড টার্ম কথাটা কোথায় লিখবো, কিভাবে লিখবো? মিডটার্ম আপনি এসে তো ওই লাইনের শেষেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, নাম্বার 4 এসেও লিখতে নাম্বার 4-এ এসে লিখতে পারি, অবশ্যই। আহ পারেন। পাঁচটা লিখে দাও, থার্ডে ওইখানে ফার্স্টে কি লেখা যাবে না? কোর্স কোর্স মিড টার্ম কোর্স 101, এটাও আগেও লিখে দেওয়া যায়। মিড টার্ম কোর্স 101, তাহলে আমি কিভাবে লিখবো? যদি নাম্বার 3-তে লিখতে চাই, তাহলে আমি কোথায় কোথায় ক্লিক করব? আপনার কোর্স 101 মিড টার্ম এখানেও লেখা যায়। কোন জায়গাটা লিখবো? এই যে আমার যে কার্সার, এই সেলের উপরে, এই সেলের নাম কি? সেল 3, C3, তাই তো? C3-তে আমার কার্সারটা আছে। আমি কি এখানে লেখা শুরু করব? কোথায় যাব? সিএর ব্যাকে নেন সি এর ব্যাকে কিভাবে নিব? কেন? এই তো আমার কার্সারটা তো এখানে আছে না। তারপর সিএর ব্যাকে ওইটা যাবে না। কিভাবে যাবে সেটা বলেন আমাকে। অন দা সেল, ইন দা সেল, মনে আছে আমরা এখন কোথাও কোথায় আছি? এই যে সেলের উপরে আছি, তাই না? তা আমি যখন এখানে লেখা শুরু করি, তাহলে কি সব মুছে যাবে না? তাহলে আমাকে সেলের ভিতরে যেতে হবে। এর ভিতরে আছে এরকম সিস্টেম, সব চলে যায়। হ্যাঁ, তাহলে সেলের আমার ভিতরে যেতে হবে, তাই তো? সেলের ভিতরে যেতে হলে আমাকে কি করতে হবে? দুইটা দুইটা জিনিস আছে, বেশ, আমি ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এই যে আমার কার্সারটা চলে আসলো ভিতরে। সবগুলো এবার আমি কার্সারটা আমি যেখানে নিতে চাই, লিখতে চাই, সেখানে লিখতে পারি। অথবা আমি এই যে ফর্মুলা বার, এই যে ফর্মুলা বার, যেখানে আমার সেলের নাম শো করছে, ফর্মুলা শো করছে, এই ফর্মুলা বারের মাথায় প্রথমে আমি কার্সার নিয়ে আসতে পারি। ফার্স্টে ওইখানে করলেও তো আপনার ই করা লাগবে। যদি এখানে কার্সারটা এখানে থাকলো, আমার এটা দেখার, আমি তাহলে এই লাইনে আছি, তাহলে আমি সরাসরি ফর্মুলা বারে যদি আমি কার্সারটা নিয়ে আসি, তাহলে কিন্তু যে আমার এই যে ইন্দা সেলে চলে গেছে। ঠিক আছে? তাহলে এভাবে আমি মিড টার্ম লিখতে পারি, তাই তো? আমার যদি চেঞ্জ করার এই যে যে ফ্রন্টটা আছে, এই ফ্রন্ট আমার পছন্দ হচ্ছে না, ফ্রন্ট চেঞ্জ করব কিভাবে? এখানে থেকে আমি এটা এখানে আমি এটাকে সিলেক্ট করে আমার হোম বাটনে যে ফ্রন্ট আছে, এই ফ্রন্ট থেকে আমি অন্য কোনো ফ্রন্টে নিয়ে নিয়ে গেলাম ওয়ার্ডে। হ্যাঁ, আমি যেটুকু সিলেক্ট করছি সেটুকু ঠিক ওয়ার্ডে আমরা যে কাজ করেছিলাম, সেম এই ওয়ার্ডে যেভাবে আমরা ফ্রন্ট চেঞ্জ করতে পারতাম, এখানেও সেই একইভাবে আমরা ফ্রন্ট চেঞ্জ করব। ওয়ার্ডে যেভাবে আমরা ফ্রন্টের সাইজ চেঞ্জ করেছিলাম, ঠিক এখানেও সেই একইভাবে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? ক্লিয়ার এইটুকু? কেন বাবা, প্রশ্ন আছে? ক্লিয়ার, ওকে। এখন মনে করেন যে আমরা উম, এই পাশে আমরা যে আমাদের একটা ওয়ার্কশিট বানাই, আমরা আমাদের কাজের একটা ই তালিকা বানাই, যে আমরা কি কি কাজ করেছি,
কয় ঘন্টা কাজ করছি, কয় টাকা বেতন পাবো, তার একটা একটা শিট বানায়, পে রোল বানায়। ঠিক আছে, মনে করেন এখানে আমি এক একজন এমপ্লয়ির নাম লিখলাম। এখানে এ, হ্যাঁ, হ্যাঁ, তুমি কয় ঘন্টা কাজ করেছেন? এ, এন, ও, ডাব্লিউ, আপনার আছে ভিডিও এই মহিলা কাছে ভিডিও ভিডিও করে নিছে আর আমি যে উনি কয়েকটা কাজ করছে এটা যে আমি এসে ভিডিওতে যদি ইনকে যদি ভিডিও যদি সেই লাইনে চলে যায় তাহলে হে আমার আমেরিকায় থাকতে দিব। মা ভাবি দেন কুকু 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 বুঝে ফেলেছি। আচ্ছা তারপরে ডাব্লিউ, আপনার ডাবল ই, আপনার কি ডবল ই দেন? এ হলো ডক্টর হ্যাঁ, ডাব্লিউ ই, ই, ই আর এ, তাই তো, এরকম। আপনার ওটা না আপনি জাস্ট অনুটা লেখেন অনুটা লেখেন অনুটা লেখেন এ এন, এ ও। না ও এন ইউ আচ্ছা আনু লেখেন ঠিক আছে আনু না ওটা আপনি বলেন ও এন ইউ। ওকে, কানিজ আপা আপনার বানান কি বলেন? কে এ এন আই জি। ওকে, আচ্ছা, আরো মনে করেন যে 12-13 জনের নাম আছে, আমরা এখন আপাতত সবগুলো নাম লিখলাম না, 2 জনের লিখলাম। এখন মনে করেন যে প্রত্যেকে আপনারা সপ্তাহে 40 ঘন্টা কাজ করছেন, 36 ঘন্টা কাজ করছেন। ওকে, ওকে, 36 ঘন্টা 36 ঘন্টা কাজ করছেন। ঠিক আছে, প্রত্যেক ঘন্টায় মনে করেন যে আপনি 20 টাকা করে এই পান, বেতন পান। ঠিক আছে, কানে কানে যাবো, কানে যাবো 40 আওয়ার, 40 আওয়ার কাজ পাইস করছে। এখন মনে করেন যে আরেকজন 38 আওয়ার কাজ করছে, একজন একজন 42 ওভার টাইম করছে। হ্যাঁ, একজন ওভার টাইম করছে। ঠিক আছে, হ্যাঁ। আর মনে করেন যে একজন 20 আওয়ার কাজ করছে, একজন মনে করেন যে 25 আওয়ার কাজ করছে। এরকম আমরা, হ্যাঁ, আমরা আর নাম মনে করেন যে বেশি না দিয়ে, এখন মনে করেন যে আমার এই তথ্য এগুলো আছে, যদি মনে করেন যে এটা যদি প্যাটার্ন হয়, যে এইভাবে একজন এই ঘন্টা এই ঘন্টা এক ঘন্টা প্যাটার্ন হয়, যদি এটা যদি প্যাটার্ন হয়, তাহলে আমরা মনে করেন যে আরো 10টা এই প্যাটার্নে ফিল আপ করবো। তাহলে পরে আমরা কি করতে পারি, এইখানে এই কার্সারটা যদি ধরে যদি আমরা টেনে নামাই, অটোমেটিক ফিল আপ করছে ওই প্যাটার্ন অনুযায়ী, কোনো একটা অটোমেটিক একটা ক্যালকুলেশন করছে। যদি ক্যালকুলেশনটা আমরা এরকম চাই না, কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করেন যে আমাদের আহ, 2টা বা 3টা আমরা করছি, যে আমরা এখন মনে করেন যে আমরা এই একই প্যাটার্নে সবগুলো ফিল আপ করতে চাই, একই প্যাটার্নে ফিল আপ করতে চাই। এটা এই অটোমেটিক ক্যালকুলেশন করছে যে প্রথমটা মনে করেন যে প্রথমটা 36 আছে, পরেরটা 40 আছে, পরেরটা 42, 25। এখন ও প্যাটার্নটা কিভাবে ধরে, আপনি বিভিন্ন জায়গা থেকে নিলে প্যাটার্নটা তো ভিন্ন ভিন্ন ভাবে ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে না, প্যাটার্নটা তো ঠিক হচ্ছে না, তাহলে আমরা এটা আসলে মানা যাচ্ছে না, তাহলে এই প্যাটার্নটা আসলে নেওয়া যাচ্ছে না। কিন্তু এইটা হচ্ছে একটা পদ্ধতি, মনে করেন যে আচ্ছা, আমরা যদি করি 36 and 40 যদি আমরা টেনে নিয়ে আসি, কিছু একটা সংখ্যা বড় হচ্ছে, একটা সংখ্যা ছোট হচ্ছে, ওর হয়তো ওই এইরকম প্যাটার্নও চিন্তা করছে যে 36 এর পরে 40 কত। কারণ হচ্ছে যে আপনার এই যে 36 থেকে 40, 36 থেকে 40, তাহলে 40 থেকে 44, 4444 ক্যালকুলেট করে আগায় যাচ্ছে। যদি আমরা এই প্যাটার্নে যদি মনে করেন যে পূরণ করতে চাই,
তাহলে বারবার 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 না লিখে একবারে দুইটা দুইটা বা তিনটা আমরা লিখলাম, লিখে ওইটাকে আমরা ই করে দিলাম। আমরা যখন কম আওয়ার নিচ্ছি, মনে করেন যে একজন করছে, সবসময় তো বিশেষ করে এমপ্লয়ি রুলের ক্ষেত্রে সবাই হয়তো একরকম কাজ করবে না। তাহলে এখানে এক্সাক্ট প্যাটার্নটা নেওয়াটা আসলে কঠিন। এক্সাক্ট প্যাটার্নটা নেওয়া কঠিন, তাহলে আমরা আপাতত প্যাটার্নের ফর্মুলাটা স্কেপ করি। বলেন, এক একজনের একটা নাম্বার বলেন। 26, 38 হলো একটা কিছু, 39, 43। আচ্ছা, যাই হোক, এখন একজনের বেতন মনে করেন যে $20 পার আওয়ার। তাহলে আমরা আমরা তাহলে আর একটা ঘর বাড়াই, কারণ তাহলে বোঝা কে কে কি ইনসার্টে রো অ্যাবোভ, হ্যাঁ, এমপ্লয়ি। আমার এই যে ঘরটা বড়, বেশি হয়ে গেছে আমার, তাহলে এই যেটাকে একটু, তো এই যে আমার একটু জায়গা দরকার, না? আমার একটু জায়গা দরকার, তাহলে আমার কি করতে হবে? তাহলে এই ঘরটাকে আমার একটু বাড়াতে হবে। বাড়াতে হলে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করলে সমস্যা হচ্ছে কি, যে এখানে ডাবল ক্লিক করলে, এখানে যখন আমি ডাবল ক্লিক করলাম, তখন ওই যে উপরের সেলগুলো যে আমি নিয়েছিলাম, ওই সেলে যেগুলো লেখা ছিল, লাস্ট সেলে, এই যে লাস্ট সেলে যেইটা এই সেলটা যত লাস্ট সবচেয়ে বড় সেলটা ছিল, কিন্তু অটো ক্লিক করার পরে সম্পূর্ণ ও অত বড় করেছে, আমার তো অত বড় দরকার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি ডাবল ক্লিক না করে জাস্ট এটাকে ধরে আস্তে করে যতটুকু আমার দরকার ততটুকু আমি নিব। তাহলে আমার এর মধ্যে এমপ্লয়ি নেম এটে গেছে। যতটুকু আমার দরকার, আমি যদি ডাবল ক্লিক করি তাহলে চেপে ধরে টানছি। তাহলে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক যে যে সবচেয়ে বড় সেলের সবচেয়ে বড় লেখাটা যেই যেই আকৃতির, সেই পর্যন্ত সে নিয়ে চলে যাবে। কিন্তু আমার তো সে অত দূর আমার চাই না, আমি চাই যতটুকু আমার দরকার ততটুকু। সেই ক্ষেত্রে আমি ডাবল ক্লিক না করে আমি জাস্ট এইটাকে ধরে কার্সার দিয়ে ধরে টান, কার্সার দিয়ে ধরে টান, তাহলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি টান। একেবারে এমপ্লয়ি নেম পার আওয়ার, রেট। এখন রেটটা কি, সে আমরা টাকার অ্যামাউন্ট, তাই তো? তাহলে এখানে আমাকে আমাকে ডলারে প্রকাশ করতে হবে, তাই তো? ডলার প্রকাশ করতে হলে ডলার সাইনে দিতে হবে। তাহলে আমি এখানে ম্যানুয়ালি এখানে আমি ডলার সাইন বসাতে পারি। আমি এখানে ম্যানুয়ালি ডলার সাইন বসাই দিতে পারি। আপনার যে কিবোর্ডে ডলার সাইন আছে, ম্যানুয়ালি আমি ডলার সাইন বসাই দিতে পারি। অথবা আমি যদি আহ, ইতে যাই, এই যে আমার হোম বাটনের ডান পাশে, বাম থেকে যদি আপনি সরতে সরতে আসেন প্রায় মাঝামাঝি একটা জায়গায়, এই যে অ্যালাইনমেন্টের পরে নাম্বার, নাম্বারের এইখানে দেখেন একটা অপশন আছে, ড্রপ ডাউন কারেন্সি। আমি যে যখন ডলার দিছি, দেখেন অন্য ঘরে যদি আমি যাই, আর দেখেন আমি যখন অন্য ঘরে গেছি, তখন ওখানে কি আছে, জেনারেল। কিন্তু যখন আমি এখানে ডলার সাইন দিছি, তো ও কিন্তু অটোমেটিক্যালি এক্সেল সেটা চেঞ্জ করে নিয়েছে আমাকে কারেন্সিতে, অটোমেটিক্যালি কারেন্সিতে চেঞ্জ করে নিয়েছে। যেহেতু আমার যে এখানে আমার, আমরা চুজ করতে পারি যে কি ধরনের, আমরা এই সেলটা কি কোন স্টাইলের হবে, এটা একটা নাম্বার হবে, না এটা অ্যাকাউন্টিং ফর্মুলা হবে, না ডেট হবে, কি ধরনের ফর্মুলা, কি ধরনের এই সেলটা হবে, সেই সেলটা আমরা চুজ করতে পারি, যে আমাদের আমাদের ইচ্ছা মতো আমরা চুজ করতে পারি এটা এই ধরনের সেল হবে। এরপর থেকে সবগুলো যদি মনে করেন যে আমাদের সবারই যদি আমরা 20 টাকা ডলার ঘন্টা হয়,
এখন দেখেন প্রত্যেকটা আমার ডলার আলাদা আলাদা করে লিখতে হচ্ছে। তাহলে আমার প্রত্যেকটা ডলার আলাদা আলাদা করে লেখা আমার এত একটা বাড়তি ঝামেলা। তাহলে আমি পুরো ইটাকে সিলেক্ট করে আমি একবারে এই সেলটাকে, পুরো রোটাকে, পুরো কলামটাকে একবারে আমি কারেন্সি দিয়ে, পুরো কলামটাকে আমি একবারে কারেন্সি সিলেক্ট করে দিলাম। তাহলে আমার নতুন করে আর ডলার সাইনটা আমার আর লিখতে হবে না। পুরো পুরো রোটা, কলামটাকে আমি কারেন্সির তে কনভার্ট করে দিছি। আমার পুরো রো, এই পুরো রোটা এই কারেন্সিটা আপনি কোথায় ই করছেন, মানে হোমে হ্যাঁ, কারেন্সিটা ওই যে হোম বাটনে, হোম হোম বাটনে বাটনে এই যে আমরা এই যে মাঝামাঝি একটা পর্যায়ে দেখেন যেখানে লেখা আছে নাম্বার। হ্যাঁ, কারেন্সি চলে আসছে। কারেন্সি চলে আসছে। আমি যখন ডলার সাইন দিয়েছিলাম অটোমেটিক্যালি কারেন্সি চলে আসছে। এখন আমি কিন্তু তখন তো একটা একটা বাটনে আসছিল, একটা সেলে আসছিল। আমি এখন পুরো কলামটা সিলেক্ট করে আমি এই পুরো কলামটাকে কারেন্সি আমি সিলেক্ট করলাম। তাহলে আমার পুরো কলামটা এখন কারেন্সি হয়ে গেছে। পুরো কলামে আমার নতুন নতুন করে আর ডলার সাইন আর দেওয়া লাগবে না। আমাকে আর নতুন প্রতিদিন প্রত্যেকটা সিটে। পাইছেন না? আপনি একটু পারেন, আপনারা দেখাইতে হবে। হ্যাঁ, আমি আপনার বার্থডে করি না। আপনার দুজনের বার্থডে বার্থডে আমি বার্থডে করি না। আমি শুধু আমার মেয়ের বার্থডেটা করি, ছেলের করি না। মেয়ে একটু ডঙ্গি ডঙ্গি একটু শখ করে। হ্যাঁ, অনেক ডঙ্গি। দেখলাম যে এই কতগুলো হাঁস যাইতেছে। আপনি ছাড়াইছিলেন একটা হাঁস পিছন থেকে লাগতেছে। ওকে, এখন আমাদের তাহলে এইটা আমরা এখন যোগ করব। এই কার কয় ঘন্টা কাজ করছে সেটা আমরা টোটাল ক্যালকুলেশন করবো, ঠিক তো? তাহলে টোটাল ক্যালকুলেশন করতে হলে আমাদের এটা এই সেল, এই সেল টাইমস এই সেল, তাই তো? তাহলে ফর্মুলা কি হবে বলেন দেখি আপনার কি? এটা অপশন করতে হবে। হুম, অপশন সাম মানে কি? যোগ। যোগ। আমরা এখন কি করব? না, ওইটা ওই করতে হবে তো। আমাদের 6 আওয়ার 20 টাকা করে হ্যাঁ, 36 দিয়ে ওটাই করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে তো সাম করা যাচ্ছে না এখানে। এখানে তাহলে তো সাম করা যাচ্ছে না, তাই না? ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। তাহলে তাহলে আপনার কি করতে হবে? প্রথম প্রথম কথা হচ্ছে যে যখন আপনি ফর্মুলা লিখবেন 36 তৈরি। তখন প্রথম কাজ কি আমরা কি করি? এত যোগ এত ইকুয়াল এত বা গুণ ইকুয়াল এত। তাহলে যখন আপনি সাম করছেন বা যে কোনো ফর্মুলা লিখছেন, প্রথম প্রথম লাইনটা কি হবে আপনার? ফর্মুলার প্রথম শব্দটা কি? ইকুয়াল। হ্যাঁ, ফর্মুলার প্রথম কথাটা হচ্ছে এত প্লাস এত বা এত যোগ গুণ এত বা এত ভাগ এত ইকুয়াল এত। তাহলে তার প্রথম শব্দ এটা হচ্ছে ইকুয়াল। এখন ইকুয়াল আমি যোগ করব, গুণ করব হচ্ছে এই সেল, তার সাথে গুণ ও হ্যাঁ, ওটা ডি 5 5D, তাই না? আমাদের D5, আমার যে 36 সেলটা ছিল D5, D5 এ আমরা হচ্ছে এই যে আমাদের কিবোর্ডে, কিবোর্ডে দেখেন যে 8, নাম্বার 8 এ যে স্টার স্টার চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন। প্রেস করতে হবে নাকি ডাইরেক্ট দিলে হবে? তাহলে আমি স্টার দিতে হলে কি করতে হবে? আমার শিফট ও শিফট ধরে শিফট এটা পে করতে হবে, তাই না? শিফট ধরে, হ্যাঁ, নাহলে তো এটা 8 হয়ে যাবে। শিফট দিলে 8 হয়ে যাবে। হচ্ছে তো। হ্যাঁ, আমি শিফট 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 দিয়ে 8 প্রেস করছি। গুণ চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে? এখানে দেখেন আপনার ফর্মুলা দেখেন যে যোগ বিয়োগ আছে, কিন্তু গুণ চিহ্নের কোনো চিহ্ন নাই, আছে? গুণ চিহ্নের কোনো চিহ্ন নাই। ভাগ হচ্ছে কি স্ল্যাশ, স্ল্যাশ আছে না? এইটা হচ্ছে ভাগ চিহ্ন।
জানতেন বলেন না সেখানে আছে এই যে আপনার ফার্স্ট ফার্স্ট রোতে দেখেন, ফার্স্ট রোতে কিউ ডাব্লিউ, এই রোতে একদম শেষ শেষ অক্ষরটা, একদম একদম শেষের শেষের, আপনি কিবোর্ড দেখেন কিউ, হ্যাঁ কিউ ডাব্লিউ যে রোটা একদম ফার্স্ট, হ্যাঁ রোটের একদম শেষ রাইটের শেষ বাটনটা কি, এখানে একটা স্ল্যাশ আছে না? হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা হচ্ছে ভাগ চিহ্ন। ঠিক আছে, এটা ভাগ চিহ্ন। আর এই স্টারটা হচ্ছে গুণ চিহ্ন। তাহলে আমরা কিউ ডি 5 কে গুণ করব কি দিয়ে? 20 দিয়ে। তাহলে এই সেলটা আমরা সিলেক্ট করলাম একবার, এই সেলটা সিলেক্ট করলাম একবার। ওকে, প্রেস ইন্টার, তারপর ইন্টার দিলে তাহলে অটোমেটিক্যালি আমার গুণ হয়ে গেল। এখন তাহলে এই ফর্মুলাটা আমার প্রত্যেকটা লাইনে একই ফর্মুলা অ্যাপ্লাই হবে, একই ফর্মুলাতে অ্যাপ্লাই হবে। তাহলে পরে আমি প্রত্যেক লাইন আলাদা আলাদা করে ফর্মুলা না করে এইখানে আমি কার্সারটা ধরে এটাকে আমি টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেল। হ্যাঁ, আমার আমার হচ্ছে এই যে লাস্টের লাইনটা রো 10, আমার D10 টাইমস E10, ওই যে ফার্স্ট টাইম যে ফর্মুলাটা লিখছিলাম ওই ফর্মুলাটা আমি ধরে জাস্ট টেনে নিয়ে আসছি প্রত্যেকটা লাইনে। দেখেন সেই সেই অনুযায়ী কিন্তু ফর্মুলা, ওই একই ফর্মুলা, শুধু ও যেহেতু ওই সেলের নামটা চেঞ্জ করে দিচ্ছে। আমরা যখন D5 টাইমস E5 দিছিলাম, আমরা যখন টার্নে দিলাম নেক্সটে CD6 টাইমস E6, প্রত্যেকটা সেল অটোমেটিক্যালি শুধু সেলটা চেঞ্জ করে দিচ্ছে। বারবার বারবার আমার লেখার দরকার, ইজি হয়ে গেছে না? এখন মনে করেন যে আমার 10টা 20টা 50টা 100টা ফার্স্ট যে ফর্মুলাটা লিখেছিলাম, এখানে আমার কার্সারটা ধরে, কার্সারটা দেখেন এক্সেলের একটি বড় বড় সমস্যা যে কার্সারটা আপনার কিভাবে মুভ করে। দেখেন কার্সার বিভিন্ন জায়গায় গেলে কার্সার চেহারা কিন্তু বিভিন্ন রকম হয়। দেখেন এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি এই যে কর্নারের ডান সাইডের কর্নারে ধরতে হবে। হ্যাঁ এই যে হোয়াইট প্লাস নাই, এটা যে ব্ল্যাক, এটা হচ্ছে ফাঁকা আছে মাঝখানে, তাহলে এটা একটু সলিড সলিড লাইন। আপনি একদম কোণাতে ধরছেন তাহলে বুঝবেন যে আপনি এটা কিন্তু কোণাতে ধরছেন। তাহলে এটা একদম নিচে নামায় নিয়ে আসে, আপনার পুরো সেলটা আপনার অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেল। যদি আটোসাম করতাম তাহলে তো ফার্স্টের একটা করে ওভাবে টান দিলে সাম হয়ে যেত সবগুলো না? এখন আমরা যদি যোগ করতাম তাহলে এখন আমরা যোগ করি, তাহলে আমাদের ক্যালকুলেশন শেষ, সবার সবার ই করা শেষ হয়ে গেল। এবার আমরা এখন যোগ করি, তাহলে যোগ করলে তাহলে আমরা কি করবো? অটো সাম করি। তাহলে এখানে এটাকে এই ফর্মুলা নিয়ে কার্সর নিয়ে এসে তাহলে আমরা অটো সামে ক্লিক করলে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল, প্রেস ইন্টার, অটোমেটিক্যালি আমার আমার যোগ হয়ে গেল। ঠিক আছে না? হুম, তাহলে আমার টোটাল টোটাল এটা হয়ে গেল। তো টোটালের ঘরটা আমরা অন্যান্য ঘরের থেকে আলাদা করবো কিভাবে? এখানে আমরা একটা থিক বর্ডার, তো মোটা একটা বর্ডার বর্ডার দিয়ে দিই এখানে, তাই না? বর্ডার দিতে হলে আমরা কোথায় যাব? এই বক্স, এই বক্সে আমরা কি ধরনের বর্ডার নিতে চাই, আমরা ঠিক আউটসাইড বর্ডার নিলাম। তাহলে আমার এই ঘরটা, পুরো ওই ঘরটা আলাদা ঠিক বর্ডার হয়ে গেল। তাহলে আমরা দেখতে বুঝতে পারলাম যে এই ঘরটা আমার টোটালের ঘর। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার?
কোনো প্রশ্ন নাই? ওকে। আচ্ছা, আইটি তে তো আপনার এক্সেলটাই বেশি দরকার। আইটি হচ্ছে, এগুলো জানার পরে আইটি বলে আছে আইটি ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রি হয় কি, অনেকগুলো কোম্পানি মিলে, অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টরি থাকে, এটা ইন্ডাস্ট্রির কনসেপ্ট। আইটি বললে অসংখ্য ধরনের চাকরি আছে এখানে। এখন যার যেটা প্রয়োজন সে সেই কাজটুকু করবে। এক্সেলের কাজ সবার প্রয়োজন হয় না। এক্সেলের কাজ যদি আপনি মনে করেন যে মূলত ব্যবসায়িক কাজের জন্য এক্সেলটা প্রয়োজন হয়। মনে করেন যে আপনি যদি হার্ডওয়্যার সারেন, কম্পিউটার সারাসারির কাজ করেন, সাধারণত